চলেছে। প্রথমেই আমি সৃজনের সভাপতি মাননীয় অলোক বিশ্বাস মহাশয়ের কাছে কিছু কথা শুনব। যারা আজকে সন্ধ্যায় উপস্থিত আছেন প্রত্যেকে আমার তরফ থেকে এবং সৃজনের তরফ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। সোমনাথ এবং শর্মিষ্ঠা এই দুজনের পরম মমতা এবং ভালোবাসায় আর একদম নিঃস্বার্থ উদ্যোগে সৃজন প্রতি বছরই এরকম করে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে কবি, সাহিত্যিক, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী সকলকে ইনভলভ করে একটা সুন্দর বাতাবরণ তৈরি করে দেয় আমাদের মনে। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগে ওদের আন্তরিকতা। আজকে আপনারা যারা এসছেন ওদের সাথে থাকুন, সৃজনের সাথে থাকুন এবং ওদের এগিয়ে যাওয়ার জন্য এইভাবে ওদের সঙ্গ দেবেন। সকলের মঙ্গল কামনা করে এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সৃজনের সভাপতি মাননীয় অলোক বিশ্বাস মহাশয়কে। এবারে আমরা কিছু কথা শুনে নেব। বিশিষ্ট কবি মালদা থেকে এসেছেন আমাদের ভালোবেসে মাননীয় পার্থসারথী ঝা মহাশয়। শুভরাত্রি। প্রথমেই আমার দিক থেকে সৃজনের যারা কর্মকর্তা রয়েছেন, সভাপতি রয়েছেন সোমনাথবাবু, শর্মিষ্ঠা দিদিমণি, আর আমার অত্যন্ত কাছের জন জয়দীপদা, দিদি রয়েছেন চন্দ্রানী দিদিমণি, সবাইকে এবং সবচেয়ে যারা দর্শক এবং শ্রোতা মণ্ডলী রয়েছেন প্রত্যেককে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা আমার দিক থেকে। সোমনাথবাবু একে আহ্বান করেছিলেন আমাকে এই দিনের আসার জন্য, তা আমি না করতে পারিনি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এসছি বটে, আবার আপনাদের সামনে কিছুক্ষণ থেকেই আবার ফিরে যেতে হবে, কারণ মালদা থেকে এসছি দীর্ঘ পথ। যাই হোক, বর্তমান সময় বড্ড দুঃসময়, মন জ্বলছে, সময় পড়ছে, চারিদিকে এক আগুনের বলয়ের মধ্যে আমরা বাস করছি। আমরা জানি যে অবহেলা শুধু আমাদের কাছ থেকে চলে গেছে তা নয়, ঠিকই আমরা হারিয়েছি পৃথিবীর অর্ধেক আকাশের একটি অংশ, কিন্তু অবহেলা আমাদের যা দিয়ে গেছে, মুখে ভাষা, প্রতিবাদের কণ্ঠস্বর এবং সঙ্গবদ্ধ শুধু বাঙালি নয়, সারা বিশ্ব আজকে ঝাঁপিয়ে পড়ছে অন্যায়ের প্রতিবাদে। একথা অস্বীকার করব কি করে? সমাজের প্রতি স্তরে দুর্নীতিতে ছেয়ে গেছে। আপনি যেখানেই যান, যেখানেই দেখুন না কেন, আমি নিজের জেলা বিদ্যালয় পরিদর্শক ছিলাম, আমি জানি, খুব ভালো করে জানি। রাতের বেলা ফাইল হেঁটে হেঁটে বেড়াই, খুঁজে পাবেন না। অনেকে হয়তো দিদিমণি আসেন এখানে, একটা অ্যাপ্রুভালের জন্য কত কি দিতে হয়, এরিয়ার বিল হলে কি দিতে হয়, অন্তত আমি জানি।
অর্থাৎ সিস্টেমটাই কমপ্লিট পৌঁছে গেছে। তাহলে এর থেকে উত্তরণের পথ কি? আমরা সব সয়ে আসছি, আচ্ছা হচ্ছে, ঠিক আছে হোক। এই যে পাশ কাটিয়ে চলে যাওয়ার যে প্রবৃত্তি আমাদের মধ্যে গ্রাস করেছিল, আজকে একটা দানব হয়ে কিন্তু সেটা আমাদেরকে গোটাই গিলে ফেলছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে না, গোটাটাই গিলে ফেলছে। ফলে প্রতিবাদ ছাড়া কোনো উপায় নেই। এবং এই অভয়া আমাদেরকে যে একটা কি বলবো, একটা আগুনের পিণ্ড আমাদের মাঝখানে দিয়ে গেছে, যার উত্তাপে সমস্ত মানুষ আমরা আলোড়িত হচ্ছি, হতে বাধ্য হচ্ছি। কোনো বিকল্প রাস্তা নেই, প্রতিবাদ করতেই হবে যদি বেঁচে থাকতে হয়। এই সৃজনের এখানে যারা অভিভাবক এসছেন ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আবৃত্তি, শ্রুতি নাটক বা শ্রুতির নাটক যাই হোক না কেন, যে সমস্ত নিয়ে এই শিশুরা ওই সোমনাথবাবু, সোমেশ্বর দিদিমণিদের কাছে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু ওই শিশুটি যে আগামী 5 বছর পরে কোথায় হারিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। কেন জানেন? খুব সহজ কথা। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তার সন্তানকে মানুষ করে তুলবে, মনের মতো মানুষ। কিন্তু সমাজে এত ভাইরাস আছে, কোন ভাইরাস আপনার শিশুকে টেনে নেবে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। বড় সাংঘাতিক জিনিস। আমি জীবনে, আমার 72 বছর বয়স হলো, আমি প্রচুর মানুষকে দেখেছি, ফুটফুটে সন্তান, খুব ভালো, মাধ্যমিক পর্যন্ত দুর্দান্ত রেজাল্ট। এক সময় দেখা যাচ্ছে বাবা কপালে হাত দিয়ে বসে আছে। কেন? তার দুটো সন্তান পৃথিবী থেকে সরে গেছে, অর্থাৎ স্বাভাবিক রাস্তাতে তারা নেই, অর্থাৎ সমাজের যে বিভিন্ন ব্যাড এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে গ্রাস করে দিয়েছে। এটাও সত্যি। আমরাও বড় বাবা মা, বর্তমান সময়ের যে মানুষ, আমরাও অনেকটাই স্বার্থপর। এটা অস্বীকার করুন না করুন, আমি একটু বলে দিচ্ছি। কারণ আমরা সন্তানকে নিয়ে চলি যখন, একটা পরিবারের মধ্যে একটা সন্তান যখন, বা একটা বা দুটো সন্তান রয়েছে, তাদেরকে শুধু আমরা একটা দেওয়ালের নিচে, 4 দেওয়ালের দেওয়াল, মাঝখানে একটা ছাদ, তাকে সেইখানেই রেখেছি। পাশের বাড়ির ধরে নিন, পাশের বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে, আমরা কি করি? আমরা বড়রাই এখনো জানলাটাকে টেনে দিই। পাশের বাড়ির সেই চিৎকারটা বা ঘটনা প্রবাহটা যাতে আমার পরিবারের মধ্যে গ্রাস না করে। আচ্ছা বলুন তো, পাশের বাড়ি যদি ভালো না থাকে আপনি ভালো থাকবেন? আপনার আশেপাশের শিশুরা যদি ভালো না থাকে আপনার শিশু ভালো থাকবে? কখনো থাকতে পারে না, থাকতে দেবে না। আর আমরা কি করি জানেন? আমি তো বলতে গেলে এখন শিক্ষা বিজ্ঞানের কথা চলে আসবে। শিশুকে আমরাই নিষ্পেষিত করে দিচ্ছি। আগে একটা সময় ছিল, জানি না, অনেকে হয়তো সহমত পোষণ করবেন, অনেকেই সহমত পোষণ করবে না। আগে গ্রামে দেখতেন, আমি তো গ্রামের ছেলে, দেখেছি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ গোটা গ্রামটাকে সন্ধ্যার পরে হেঁটে বেড়াচ্ছে। কোন বাড়িতে পড়াশোনার আওয়াজ নেই, কোন বাড়িতে কিছু নেই, ঘরে ঢুকে গেল, কি রেখে পড়ছে না পড়ছে, খোঁজ খবরটা নিত। অর্থাৎ মান্যতা ছিল সমাজের, সেই বয়স্ক মানুষের প্রতি একটা মান্যতা ছিল। আর এখন নিজের বাবা মাকেই দেখে না সমাজ। বড্ড আমরা নিজেরাও খুব হারিয়ে যাচ্ছি আর কি। তো
এইখানে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে ছেলেকে, মানে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, পরিবারের মধ্যেই যে সমবন্টন ব্যাপার থাকে, আমরা কি অস্বীকার করব? এখনো পর্যন্ত আমাদের পরিবারে ছেলের প্রাধান্য আছে বেশি, অস্বীকার তো করতে পারবো না। প্রত্যেকটা পরিবারে মেয়ের চাইতে ছেলের প্রাধান্য বেশি, এটা আমাদের মতেই রয়েছে, শিক্ষিত মানুষের মধ্যে রয়েছে। কিন্তু মেয়েরা যে অসত্য সাধন করতে পারে, এই দৃঢ় বিশ্বাস বর্তমান সময়ে মা বাবাদের মধ্যে খুব কম। আমার একটি কথা, মানে অনুষ্ঠান, আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেটা হচ্ছে প্রত্যেক মানে অভিভাবকদের আপনারা নিজেও স্বপ্ন দেখুন, সন্তানের চোখেও স্বপ্ন ভরে দিন। সন্তানের মানসিক দিকটা তাকে বলে তুমি পারো, তুমি সব কিছু পারবে, পারতে হবেই তোমাকে, তুমি সব কিছু পারো। আচ্ছা বলুন তো, আমি এখন উদাহরণ দিতে গেলে অনেক ব্যাপারটা হবে যে শুধু অর্থ থাকলেই সন্তান মানুষ হয় না। সন্তান মানুষ হয় বাবা মার দৃঢ়তার উপরে, কোন পথে কিভাবে সে সন্তানকে পরিচালিত করবে। আগে আমরা গ্রামে প্রত্যেকটা বাড়িতে সকালবেলা শুনতাম হারমোনিয়ামের আওয়াজ, সন্ধ্যাবেলাতেও শুনতাম যে বাড়িতে রেওয়াজ হচ্ছে। আর এখন মোবাইল নামক যন্ত্র দানবকে আমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঠিক 6 মাসের মধ্যে সামনে দিয়ে দিচ্ছি, সে খেলা করছে। তার মননে, তার মগজে, তার হাতের আঙ্গুলে, তার দৃষ্টিতে ওই মোবাইলটাই আপনার চাইতে সে এক সময় হবে সেটা প্রিয় হয়ে যাচ্ছে। এগুলো একটু বোঝার ব্যাপার। আজকে ঠিক এই মুহূর্তে আমরা ওই যে বলে না নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা, সেই শিশুটিকে খোঁজ করছে, কবি লিখছেন যে রাজা তোর কাপড় নেই কেন, কোথায় তোর কাপড়? অর্থাৎ কি? অর্থাৎ আমার সমাজের মধ্যে যে ব্যভিচার রয়েছে, প্রশাসকের মধ্যে যে কি বলবো, তারা মানুষকে ঠিক মানুষ মনে ভাবছে না, অত্যত্ব অহংকার। জনগণিত হচ্ছে জাগরণের মূল উপাদান। ফলে আমরা সবাই যেভাবে হোক, যেভাবে প্রতিবাদ করছি, আমার জয়দীপরা তো এটা নিয়ে নেতৃত্বই দিচ্ছেন। আমরা দেখি আমরা যেরকম ভাবে পারি, আসুন আমরা সবাই মিলে প্রশাসনকে একটুকুনি বোঝাতে হবে, তুমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ নাও। তুমি আমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে তা হয় না। তোমার হাতে ক্ষমতা আছে, তুমি দেখো ঠিকই আছে, কিন্তু আমার ভাগ্যকে আমি নিয়ন্ত্রণ করব। এই যে ছোট্ট ছোট্ট কি বলবো, খুব লজ্জা লাগে, একটা লজ্জার কথাটা বলে দিই। এই অতি সম্প্রতি, এই 5 দিন হয়নি, 7 দিনের ব্যাপার, উত্তরবঙ্গ সংবাদে একটা খবর বেরিয়েছে, বলা যাবে না এখানে, ছোট ছোট বাচ্চারা আছে, আদিবাসী সমাজে তার পিতা তার 11 বছর মেয়েকে 1 মাস ধরে সে তার লালসার স্বীকার করেছে। কোথায় যাচ্ছি আমরা? কোন জায়গায় চলে যাচ্ছি আমরা? যে পিতা পুত্রের সম্পর্কটাও যেন এখন গৌণ হয়ে যাচ্ছে। ফলে সেইখানে দাঁড়িয়ে আসুন আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করি, নিজেদের পরিশীলিত করি, সমাজকে পরিশীলিত করি। আপনাকে ভালো থাকতে গেলে আপনার পাশের বাড়িটিকে ভালো রাখতে হবে, সমাজকে ভালো রাখতে হবে। আর যে
সুযোগটা আমাদের সামনে এসছে, সমস্ত বাঙালি নয়, গোটা পৃথিবীর মানুষকে, প্রতিবাদী মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছে অভয়া। আসুন আমরা সবাই সেই সুর মিলিয়ে আমাদের ক্ষমতা অনুসারে হাত সেই জায়গায় দিই যেখান থেকে প্রতিবাদের ঝড় উঠবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন। অসংখ্য